নমস্কার বন্ধুরা, বিনায়ক চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের জন্য এনেছি একটি ছোট্ট ভিন্ন স্বাদের গল্প। গল্পের নাম অর্ধনারীশ্বর। লেখিকা ছন্দা বিশ্বাস। বিকেল 4:05। নারকেল বাগান মোড়টা ছাড়িয়ে কিছুটা সামনে আসতেই মোবাইলটা বেজে উঠল। ব্যস্ত রাস্তা, সামনে পিছনে সারি সারি গতিময় যান। বাইকের গতি কমিয়ে মোবাইলটাকে ঘাড়ের কানে চেপে ধরার চেষ্টা করলো অহেনজিৎ। কতদিন, কত মাস এই সুরটা শোনার অপেক্ষায় ছিল সে। সেই কবে লাজলি তাকে নীরবে ছেড়ে চলে গেছে। কিছুই জানতে দেয়নি, বুঝতেও দেয়নি কি দোষ করেছিল সে। একেবারে নিঃশব্দে নীরবে নিজেকে সরিয়ে ফেলল লাজলি। ওর বান্ধবীদের কাছে ফোন করেও কোনো সংবাদ পাওয়া গেল না। পরে অবশ্য জানতে পেরেছিল লাজলি এ শহর ছেড়ে চলে গেছে। চিন্তার ফাঁকে মিজোরাম হাউসের সামনে আসতেই হঠাৎ একটি কুকুরছানা ছুটে এলো বাইকের সামনে, যেন তুলে একটি উলের বল। সর্বনাশ! কিছু বোঝার আগেই বাইক, লাজলি, উলের বল সব একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল। পিছন থেকে ছুটে আসা ট্রাকটা সজোরে ধাক্কা মারল বাইকটার পেছনে। সেটা একেবারে রেসিং কারের মতো পাল্টি খেতে খেতে অনেকটা দূরে গিয়ে পড়ল। কলেজ ছুটির পর তখন অনেকেই জটলা করছিল গেটের সামনে। চোখের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে তারা ছুটে এলো। ধুলো মাখা শরীরটা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। কপাল বেয়ে একটা রক্তের ধারা গড়িয়ে আকাশি নীল শার্টটাকে ভিজিয়ে দিল। মেয়েরা ভয়ে মুখ ঢেকে ছেলেদেরকে কিছু করার কথা বলল। ভাগ্য ভালো, কাছেই ছিল হাসপাতাল। ছেলেগুলো সময় নষ্ট না করে অহেনজিৎকে তাড়াতাড়ি নিয়ে গেল সেখানে। ঘোর লাগা চোখে অহেনজিৎ ওদের অনুরোধ করল, ভাই, আমার বাইক আর মোবাইলটা প্লিজ। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে রাখব। এই মুহূর্তে আপনার ট্রিটমেন্টটা খুব জরুরি। অহেনজিৎকে আশ্বাস দিল ছেলেগুলি। ওই ছেলেগুলির মধ্যেই একজন অহেনজিতের মোবাইল থেকে ওর মাকে একটি ফোন করে দিল। তবে খুব সাবধানে কথাটা বলল। একজনের বাইকের পিছনে বসানো হলো অহেনজিৎকে, আর একজন ওকে ধরল পেছন থেকে। এতটুকু সময় নষ্ট না করে ওরা তাড়াতাড়ি অহেনজিৎকে একেবারে হাসপাতালের গেটের সামনে নিয়ে এলো। খবর মাওয়া মাত্রই এমার্জেন্সির থেকে একজন অ্যাটেন্ডেন্ট এসে অহেনজিৎকে ট্রলি বেডে শুইয়ে সরাসরি এমার্জেন্সিতে ঢুকিয়ে দিল। দুজন কলেজ ছাত্রের কাঁধে ভার দিয়ে অহেনজিৎ যখন টলমলো পায়ে টাটা সেন্টারের পাথুরে রাস্তা ধরে হাসপাতালে প্রবেশ করছিল, ওর মাথায় তখন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। তবুও মাথা তুলে গাছে ঘেরা পরিবেশটা এক নজরে দেখে নিল। কি সুন্দর ফুলে ফুলে সাজানো হাসপাতালের ভেতরটা। নাম না জানা পাখিগুলো গাছ থেকে কলকলো শব্দ করছে। একটু এগিয়ে গেলেই এমার্জেন্সি গেট, সামনেই পুকুর। বাঁধানো পুকুরের চারধারে রোগীদের আত্মীয় স্বজনেরা বসে আছে। অহেনজিতের চোখ দুটো হঠাৎ এক জায়গায় গিয়ে আটকে গেল। ও কি ঠিক দেখছে, নাকি এটা হ্যালুসিনেশন? বিএম স্যার বলতেন রজ্জুতে সর্পভম, তাই কি? ওই তো দাঁড়িয়ে আছে একটি পান্থপাদক গাছের নিচে। ও কি লাজুলি নয়? যে চারজন ছেলে ওকে এখানে নিয়ে এসেছিল তারা ওকে অ্যাডমিট করে দিল। একজন সিস্টার এসে অহেনজিৎকে এমার্জেন্সি টেবিলের ওপর শুয়ে
প্রথমে ওর ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে ওকে বেডে শুইয়ে ইঞ্জেকশন স্যালাইন চালিয়ে দিল। তারপর ওর পালস, বিপি সব চেক করলো। ছেলেগুলো অহেঞ্জিতকে রেখে বাইরে অপেক্ষা করতে থাকলো যতক্ষণ না ওর বাড়ি থেকে কেউ আসে। অহেঞ্জিত ওর আশেপাশের মুমূর্ষ রোগীগুলিকে দেখে দেখে চেতনার অন্য স্তরে প্রবেশ করল। আষাঢ়স্য প্রথম দিবস। কলকাতার আকাশে কালো মেঘের ঘন ঘটা। কালো কালো পরীর মতো মেঘগুলো যেন ডানা মেলে উড়ে সব এক জায়গায় জড়ো হচ্ছে। সকাল 9টা। এই সকালেই কেমন যেন একটা গুমোট গরম পড়েছে। এতটুকু বাতাস নেই কোথাও। চিংড়িহাটার মোড়ে দাঁড়িয়ে উৎস আজ আকাশটাকে নিয়েও পড়েছে। গজ গজ করতে করতে বলছে, দেখ দেখ, আকাশটা কেমন মুখ গোমড়া করে থম মেরে বসে আছে। এত কি শোক রে বাবা, নাকি কারো সঙ্গে কাট্টি হয়ে গেছে? ল্যাং খেলেও তো কারোর মুখে আজকাল এত কালো হয় না। প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, তবু বাসের দেখা নেই। অহেঞ্জিত একটু বিরক্ত হয়ে উৎসকে বলে, তুমি এবারে একটু থামবি রে? ঘড়ির দিকে তাকিয়েছিস? দেখ তো কটা বাজে, সে খেয়াল আছে তোর? উৎস এদিক ওদিক তাকিয়ে মাফ চেয়ে নিল। সরি বস, ঠিক আছে, এই মুখে কুলুপ আটকালাম। কথাটা শেষ হতে না হতেই ও হঠাৎ পাগলা জগাইয়ের মতো শূন্যে দুহাত ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ আসছে, সে আসছে। খেয়ে আসছে। আকাশের দিকে তাকিয়ে এই কথাটা বলতে বলতে জোরে বৃষ্টি নামলো। আড়াল খুঁজতে খুঁজতেই অহেঞ্জিত দেখল একটি এসি বাস এদিকেই আসছে। যাক, বাঁচা গেল বলে ভিজতে ভিজতে বাসের পেটে সেদিয়ে গেল ওরা দুজন। এদিক ওদিক তাকানো বৃথা। বাসের ভিতরে তখন হেঁচকি ওঠার মতো অবস্থা। এতক্ষণ পরে বাস এসে অফিস টাইমে যা হয়। উৎসর কালীপটকার মতো সরু শরীরটা নিয়ে সুরসুর করে ভিড়ের ভেতর দিয়ে একটু একটু করে পেছন দিকে চলে গেল। অহেঞ্জিতের প্রায় 6 ফুট লম্বা 82 কেজি ওজনের শরীরটাকে কেউ জায়গা ছাড়তে রাজি হলো না। অগত্যা দু দরজার মাঝখানে দাঁড়িয়ে চ্যাপ্টা হতে থাকলো। এইরকম অসহনীয় পরিস্থিতিতে একটি মিষ্টি গন্ধ ওর নাকে এলো। অহেঞ্জিত দেখল ওর প্রায় বুকের কাছে রেশম কোমল চুলগুলোর থেকে গন্ধটি ভেসে আসছে। ও ঘাড় নিচু করে দেখল উচ্চতায় মেয়েটি ওর চেয়ে বেশ খানিকটা ছোট। প্রচণ্ড ভিড়ের মধ্যে মেয়েটি মুখ উঁচু করে বোধহয় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে দম বন্ধ হয়ে যাওয়ারই কথা। এসি বাস, তাই রক্ষে। এই মেয়েটিকে বেশ কিছুদিন ধরে দেখছে এই রুটের বাসেই যাতায়াত করতে। এই মুহূর্তে অহেঞ্জিত চোখ সরাতে পারছে না। রাজারহাটের ভেতর দিয়ে খুব জোরে জোরে বাসটি ছুটছে। মাঝে মাঝে কড়া ব্রেক চাপার কারণে মেয়েটি তাল সামলাতে না পেরে ওর গায়ের ওপর এসে পড়ছে আর প্রতিবাদী সরি বলছে। এই সরি কথাটি শুনতে শুনতে অহেঞ্জিতের বুকের ভেতরে ঘুমিয়ে থাকা প্রজাপতিটা আস্তে আস্তে যেন ঘুম ভাঙছে। এরপর সেটা ডানা মেলে উঠতে যাওয়ার আগেই বাসটা ইকো পার্কের সামনে চলে এলো আর একদল তরুণ তরুণী কলকল করে নেমে গেল। অহেঞ্জিতের সামনের সিটটা ফাঁকা হতেই ও মেয়েটিকে বসার অনুরোধ জানালো। নো থ্যাঙ্কস। ছোট্ট এই শব্দ দুটি অহেঞ্জিতের হৃদতন্ত্রীতে কাঁপন লাগায়। এই প্রথম অহেঞ্জিত মেয়েটিকে ভালোভাবে তাকিয়ে দেখতে পাচ্ছে।
বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে। মেঘের ভেতর থেকে এক ফালি রোদ এসে পড়েছে মেয়েটার মুখে, যেন ভোরের প্রথম আলো পাকা গমের ক্ষেতে পড়ে ঝলমলিয়ে উঠল। অহিঞ্জিত অবাক হয়ে দেখছে মেয়েটিকে। ডিম্বাকৃতি মুখের ওপর যামিনী রায়ের আঁকা দুখানি দীঘল চোখ, দিঘির চারপাশে নারকেল বিথির মতো ঘন কালো আঁখি পল্লব। সেই চোখের দিকে তাকালে মনে হয় যেন বহু দূর থেকে হেঁটে আসা ক্লান্ত তৃষ্ণার্ত পথিক সেই দিঘির জলে তৃষ্ণা নিবারণ করে নারকেল গাছের ছায়ায় দুদণ্ড বিশ্রাম পেতে পারে। অহিঞ্জিতের মায়ের কথা মনে পড়ে যায়। বেশ কিছুদিন হলো অফিস থেকে ফিরলেই মায়ের সেই এক কথা, এবারে বিয়ের কথা ভাব, কাউকে মনে ধরলে বিয়ে কর, রাস্তাঘাটে এত মেয়ে দেখিস, কাউকেই কি তোর মনে ধরে না নাকি? মা বলেন বন্ধুত্বের সুরে। অহিঞ্জিত দেখল ওর সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটি লজ্জায় মাথা নিচু করল। অহিঞ্জিত বেশ অবাক হলো। এই বয়সী মেয়েদের অভিধান থেকে তো আজকাল লাজুক শব্দটি উধাও হয়ে গেছে। সে লাল রঙের ভ্যানিটি হাতল নিয়ে নাড়াচাড়া করছিল। অহিঞ্জিতের স্টপ এসে গিয়েছে, তাই হৃদয়ে অতৃপ্ত রেখেই তাকে নামতে হলো। কিরে, খাবি না? খেতে চল। কথাটা বলতে বলতে লাজবন্তীর ঘরের দিকে এগিয়ে এলো অভিনন্দা। লাজবন্তীর ঘর অন্ধকার, আর ওর দরজাটা হাট করে খোলা দেখে বেশ অবাক হলো। অভিনন্দা এরপর লাজবন্তীর ঘরে ঢুকে সুইচ চেপে ঘরের আলো জ্বালায়। তাকিয়ে দেখে ওর ঘরের জিনিসপত্র তেমন কিছুই নেই। ঘর ফাঁকা, ফাঁকা টেবিল, বিছানা, টেবিলের এক কোণে পড়ে থাকা জলের জগ, ফাঁকা ওয়ার্ড্রব, সব কিছু যেন ওকে আজ ব্যঙ্গ করছে। লাজবন্তীর কাপড় চোপড়, লাগেজ, ব্যাগ, জিনিসপত্র কিছুই নেই। একেবারে নিঃশব্দে চলে গেল লাজুলি। কাউকে কিছু না জানিয়ে কোথায় গেল? কই, ঘুণাক্ষরে তো কেউ বুঝতেও পারল না। অভিনন্দা দ্রুত ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে নিজের ঘরে ঢুকে ডাকলো শ্রবণাকে। শ্রবণা প্রাণায়াম ছেড়ে ধর্মর করে উঠে ভাবল কিছু একটা নিশ্চয়ই হয়েছে, না হলে এত উচ্চস্বরে কেনই বা সে ডাকবে। কি রে, ডাকছিস কেন? অভিনন্দার মুখ থেকে কথাটা শোনার পর শ্রবণার চোখে ঘোর বিস্ময়। কি বললি? লাজুলি চলে গেছে? কোথায়? জানি না রে, ঘরে ঢুকে দেখি ওর ঘর ফাঁকা, জিনিসপত্র কিছু নেই। 3 বছর হতে চলল এই মেসবাড়িতে ওরা 3 জনে থাকতো। এখানে এসেই ওদের পরস্পরের সঙ্গে আলাপ। ফুলিয়া থেকে এসেছিল লাজবন্তী, অর্থাৎ লাজুলি। স্বল্পবাক লাজুলি স্বভাবেরই মেয়ে ছিল, তবে হাসি ঠাট্টা তামাশায় যোগ দিত আর মজাও পেত। নিজেও কিছু কিছু মজার কথা শেয়ার করত। রাজারহাটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। শ্রবণা বেলেঘাটার একটি নার্সিংহোমের রিসেপশনিস্ট, আর অভিনন্দা কাকুরগাছিতে শিক্ষকতা করত। 2-3 বছরের তফাৎ ছিল ওদের, তাই 3 জনে একসঙ্গে বন্ধুর মতো মেলামেশা করত। তবে অভিনন্দার সঙ্গে লাজলির মনের মিলটি ছিল বেশি। অভিনন্দা শ্রবণা বরাবর একই ঘরে থাকত। ওরা এখানে আসার বেশ কিছুদিন পরে লাজবন্তী ঢুকল। ও তখন পাশের ছোট্ট ঘরটায় একা থাকত। রাতে 3 জন যখন এক জায়গায় মিলিত হতো, তখন শ্রবণাই খুঁচিয়ে খুঁচিয়ে তার প্রেমের গল্প শুনত। স্বল্পবাক লাজবন্তীকে নানা টিপসও দিত।
একদিন লাজলির গলায় লালচে দাগ দেখে নন্দা আর শ্রবণাসে কি মুখ টিপে হাসি। বল, কবে হলো তোদের হানিমুন? এই যে ডুবে ডুবে জল খাচ্ছিস তুই, ভালো হবে না কিন্তু। সব কথা মাসিমাকে বলে দেব। হুম। তারপর তিনজনে খাওয়ার টেবিলে হাসতে হাসতে গড়িয়ে পড়তো। কখনো কেউ তার নিজের প্রেমের গল্প বেশ রসিয়ে রসিয়ে বলতো। কয়েকবার অহিনজিতের সঙ্গে দেখাও হয়েছে নন্দা আর শ্রবণার। লাজলি নিজেই ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। দুটিতে মানিয়েছে বেশ, দুজনেই বলেছে হাসতে হাসতে। আজ লাজলির ঘর শূন্য দেখে তাই ও একেবারে কান্নায় বেগ সামলাতে পারে না। দেখ, দেখে যা, লাজলি সত্যিই কোথাও নেই। আমাদের কাউকে কিছু না বলে ও যে কোথায় চলে গেল। জানিস, গতকাল ওকে আমি দেখে একটু চমকে উঠেছিলাম। স্কুল থেকে ফিরে দেখি অন্ধকার ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম, কিরে, এইভাবে একা অন্ধকারে কি করছিস? তোর কি মন খারাপ? ও উত্তর না দিয়ে শুধু মাথাটা একটুখানি নাড়িয়ে আস্তে আস্তে ঘরে ঢুকে গেল। ভাবলাম অহিনজিতের সঙ্গে হয়তো কিছু ঘটতে পারে। প্রেমিক প্রেমিকার এই জাতীয় মান অভিমানের খেলা তো হামেশাই ঘটে। আমারও এদিকে এক গাদা খাতা দেখার বাকি ছিল, তাই আর তখন কিছু ভাবার অবকাশ পাইনি। এরপর শ্রবণা আর অভিনন্দা ওদের মেসবাড়ির মালকিনের কাছে গিয়ে জানতে পারে গতকালই লাজলি টাকা পয়সা মিটিয়ে দিয়ে ঘর ছেড়ে দিয়েছে। নন্দার কিছুতেই বিশ্বাস হচ্ছে না লাজলি ওকে কিছু না জানিয়ে চলে যাবে। কতদিন, কত আলোচনা করেছে দুজনে। অহিনজিতেরও একই রকম অভিজ্ঞতা হলো। বেশ কয়েকদিন হলো লাজলির কাছ থেকে কোনো সংবাদ না পেয়ে ও প্রথমে ধরে নিয়েছিল হয়তো ওর শরীর টরীর খারাপ হয়েছে। কিন্তু ওর ফোনের সুইচ অফ দেখে অনেকটা চিন্তায় পড়ে যায়। দিন দিন শহরটাতে যা হচ্ছে, কত অপ্রীতিকর ঘটনাই প্রতিদিন ঘটে। তাই সেদিন অফিস থেকে একেবারে ওদের মেস বাড়ি চলে আসে। এখানে এসে জানতে পারে এরাও লাজলির খবর না পেয়ে মন মরা হয়ে আছে। পরে যখন জানলো লাজলি টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে গেছে, তখন অন্য চিন্তা গ্রাস করে। কি এমন ঘটলো যে কাউকে কিছুটি না জানিয়ে নিঃশব্দে চলে গেল? কিন্তু কোথায় গেল, এটাও তো ভাবার বিষয়। অহিনজিতের মুখের দিকে সত্যিই তাকানো যাচ্ছে না, যেন বিরহ কাতর যক্ষ। অথচ লাজলির কাছ থেকে ওদের বাড়ির ঠিকানাটাও ঠিকঠাক নেওয়া হয়নি। আজ নয় কাল করতে করতে বড্ড দেরি হয়ে গেছে। শুধু শুনেছিল শান্তিপুর নয়তো ফুলিয়ার দিকে ওদের বাড়ি। বলতে গেলে প্রতিদিনই লাজলির সঙ্গে ওর দেখা হতো, তাই আর গ্রামের বাড়ির ঠিকানা তেমনভাবে নেওয়া হয়নি। সেদিন অহিনজিৎ ওর মাকে লাজলির সম্পর্কে সব খুলে বলায় উনিই লাজলিদের বাড়ি কোথায়, ওর বাবা মা ছাড়া পরিবারে আর কে কে আছে, এই সব ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। লাজলিকে একদিন ওদের বাড়িতে আনবে কিংবা কোনো রেস্তোরাঁয় মায়ের সঙ্গে পরিচয় করাবে, সেটাও ভেবে রেখেছিল। প্রথম দিকে এক রাশ অভিমান হয়েছিল অহিনজিতের। এইভাবে কাউকে কিছু না জানিয়ে লাজলি হঠাৎ কেন চলে গেল। তারপরে উৎসের তৎপরতায় একদিন লাজলির অফিসে গিয়ে জানতে পারল ও এখান থেকে মুম্বাইয়ে ট্রান্সফার নিয়ে চলে গেছে। কথাটা শোনার পর অহিনজিতের প্রথমে রাগ হলো, তারপর রাগ থেকে দুঃখ,
দুঃখ থেকে বেদনা, বেদনার পরে হতাশা, আর তারপরে লাজুলির সম্পর্কে ওর ধারণা হলো আপাত দৃষ্টিতে লাজুলিকে যতটা লাজুক, সরল, সাদাসিধে বলে মনে হয়েছিল, আসলে তা নয়। ও একজন ফ্রড, খেলুড়ে মেয়ে, বিষকন্যা। এমন মেয়ের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, এটাই মঙ্গল। নানাভাবে অহিঞ্জিত ওর ব্যাকুলতাকে সান্ত্বনা দিয়েছে। তবু উৎস এত সহজে লাজুলির সম্বন্ধে এই জাতীয় ব্যাখ্যা মেনে নিতে পারছিল না। অহিঞ্জিতের চেয়ে ঢের বেশি ও মেয়েদের সঙ্গে মিশেছে, তাই ওর অভিজ্ঞ চোখ নাকি অন্য কথা বলে। সেদিন লাজুলিকে নিয়ে অহিঞ্জিতের সঙ্গে এক প্রকার গোলমাল বেঁধে গেল। উৎস বলেই বসল, আসলে তোর ওকে খোঁজার কোনো ইচ্ছে নেই। যা না একবার মুম্বাইয়ের অফিসে গিয়ে একবার খোঁজ নে না। এখানকার অফিস থেকে অ্যাড্রেস জোগাড় কর, বলিস তো আমিও যেতে পারি তোর সঙ্গে। উৎসর এই অতিরিক্ত উৎসাহ অহিঞ্জিতের কাছে বড়ই বাড়াবাড়ি মনে হলো। কথার পিঠে অহিঞ্জিত সেদিন ওকে খুব খারাপ কথা বলে ফেলেছিল। তারপর অবশ্য ওর কাছে ক্ষমাও চেয়ে নেয়। লাজুলি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর প্রায় 10 মাস কেটে গেছে। প্রথম দিকে নিদারুণ মানসিক কষ্টে কাটালেও অহিঞ্জিত এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। বর্তমানে সেই যন্ত্রণার তীব্রতা না থাকলেও লাজুলি নামে কাঁটাটা এখনও ওর বুকে বেঁধে আছে। সেদিন হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে অহিঞ্জিতের মোবাইলের রিং বেজে ওঠে। লাজুলির ফোন, যে ফোনের জন্য অহিঞ্জিত একেবারে তীর্থের কাকের মতো বসেছিল। আর সেদিনই ঘটে গেল সেই দুর্ঘটনা। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। অহিঞ্জিত এখন অনেকটাই সুস্থ। কয়েকদিন হলো অফিসে জয়েন করেছে, তবে শারীরিকভাবে এখনও দুর্বল। ওর মস্তিষ্কের আঘাতটা বেশ গুরুতর ছিল। সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, সেই সঙ্গে এক গাদা ব্লাড টেস্ট, প্রায় 30,000 টাকা ইনভেস্টিগেশনে বেরিয়ে গেল। অফিসে জয়েন করার পরে আবার সেই ব্যস্ত শিডিউল। আজকাল বাড়ি ফিরতেও বেশ রাত হয়। মা ঘর আর ব্যালকানি করে। বাড়ি ফিরে কোনো রকমের ডিনার সেরে আবার ল্যাপটপের সামনে গিয়ে বসে। সামনে পুজো, তাই চারদিকে সাজো সাজো রব। গত বছর পুজোয় লাজলির সঙ্গে সারা কলকাতা চষেছিল। এক এক দিন এক এক জায়গায় ঠাকুর দেখতে বেরোতো। কত ধরনের প্যান্ডেল আর বিচিত্র সাজের প্রতিমা দেখেছে দুজনে। সেদিনের কথা ভেবে আজ ওর বুকের ভেতরে দাবা নল জ্বলে ওঠে। সেবার দক্ষিণ কলকাতার এক জায়গায় একটি প্রতিমা দেখে লাজুলি চমকে উঠেছিল। ঠাকুরের বাঁ দিকের অর্ধেকটা সুডোল সুসজ্জিত নারী মূর্তি এবং ডান পাশে জটাধারী উন্মুক্ত চ্যাপ্টা বক্ষের সুঠাম পুরুষ রূপ। কোমলে কোঠরে গড়া ভয়ঙ্কর সেই উভলিঙ্গ মূর্তি। মূর্তির কপালের তৃতীয় নেত্রটিও মাঝখান থেকে দুভাগে বিভক্ত। নারী অর্ধেক তৃতীয় নেত্রটি বড় এবং পুরুষ অংশটি ছোট। বিশ্ব প্রকৃতি ও পুরুষ শক্তির সম্মিলিত রূপের প্রকাশ। ও জেনেছিল কোথাও কোথাও একে অর্ধনারীশ্বরও বলা হয়। আজ মহাষষ্ঠী। আজই অহিঞ্জিতের শেষ অফিস। এরপর একেবারে লক্ষ্মী পুজোর পরে অফিস খুলবে। অফিসে বসে কাচের জানলা দিয়ে বাইরেটা দেখে। বর্ষা বিদায় নিয়েছে। আকাশি সোনালি পরশ। বাতাসে বাতাসে ভাসছে খুশির গান। রাজারহাটের বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের মেলা বসেছে।
সোনা রোদে চারদিক ঝলমল করছে। এমন দিনে কাজে মন বসে না তার। বুকের অর্গল ঠেলে একরাশি ভারী বাতাস বেরিয়ে আসে। কাজের ফাঁকে ও ভাবতে বসে, হিসেবে কোনো ভুল ছিল কি, নাকি ও কোনোদিনই এই পথের পথিক ছিল না বলে বুঝতে পারেনি। পথটা হঠাৎ কোথায় শেষ হয়ে গেল। সন্ধে নামার সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়ে অহিনজিৎ। রাস্তার দুপাশে আলোকমালায় সেজে উঠেছে। আজ বাইক নিয়ে এসেছে। চিনার পার্কের সামনে আসতেই রাস্তার বাঁদিকে হঠাৎ ওর চোখ যায়। ও চমকেই ওঠে রীতিমতো। বাইকের গতি কমিয়ে রাস্তার একধারে দাঁড়ায়। হৃদস্পন্দন বাড়ছে দ্রুত। ও কি ঠিক দেখছে? আরও একবার তাকিয়ে দেখল মেয়েটি। হ্যাঁ, ঠিকই তো। ও লাজুলি না হয়ে যায় না। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। কারোর জন্য কি অপেক্ষা করছে? নীল লেহেঙ্গা পরেছে মেয়েটি। হেয়ার স্টাইলটি চেঞ্জ করার জন্য একটু অন্যরকম লাগছে। অহিনজিৎ মুগ্ধ হয়ে দেখছে নীলাম্বরী রাধিকাকে। অহিনজিতের বুকের ভেতরে উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ছে। অহিনজিৎ দ্রুত মেয়েটির সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ তার হাতটা ধরে বলে, এতদিন কোথায় ছিলে? একটা ফোনও পর্যন্ত করনি? সুইচড অফ করে রেখে দিয়েছিলে কেন? কি হয়েছিল তোমার? অহিনজিৎ যেন মুখ খোলা শ্যাম্পেনের বোতল। হুড়মুড় করে এতদিনে যা কিছু চেপে রেখেছিল সব বেরিয়ে গেল। অভিযোগ অনুযোগের তীর বিদ্ধ করতে লাগলো লাজুলিকে। লাজুলি নির্বাক, নিরুত্তাপ, ভাবলেশহীন দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে কোনো বেদনা, কোনো দুঃখ, অভিমান কিচ্ছুটি ছিল না। ছিল না কোনো কপটতা, না চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। অহিনজিৎ লক্ষ্য করল এখানে অনেকেই ওদের দেখছে। ও তৎক্ষণাৎ লাজুলির হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে বলল, একবার আমার কথাটা শোনো। কি হয়েছিল আমি তো কিছু জানিই না। আমার অপরাধটা যে কি তাই তো বুঝতে পারলাম না। আমার সঙ্গে একটু এদিকে এসো প্লিজ। মন্ত্রচালিত পুতুলের মতো লাজুলি অহিনজিতের পিছন পিছন এসে ওর বাইকে উঠে বসল। কলকাতায় নিরিবিলিতে দুদণ্ড কোথাও যে কথা বলবে সেই জায়গাটুকু নেই। ইচ্ছে ছিল ওকে কোনো রেস্তোরাঁয় নিয়ে যাবে, কিন্তু সেখানেও তো ভিড়। কোথায় যেতে পারে? ভাবতে ভাবতে অহিনজিৎ লাজুলিকে একবারে ওদের বাড়ি নিয়ে এলো। মনে পড়ল আজ তো মা প্রতিবেশী কাকিমার সঙ্গে দক্ষিণেশ্বর গেছেন। একেবারে সন্ধ্যা আরতি দেখেই ফিরবেন। সুতরাং কথা বলার জন্য এমন আদর্শ স্থান আর কোথাও হতে পারে না। বেশ কিছুক্ষণ ধরে অহিনজিৎ নিজেই একটানা কথা বলে গেল। ওদের সম্পর্কটা প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। মা ওদের পরিবারের সঙ্গে কথা বলবেন ঠিকও করে রেখেছিলেন। হঠাৎ কি এমন হলো যে সব কিছু ছেড়ে দিয়ে কাউকে কিছু না জানিয়ে লাজুলি কেটে পড়ল? এতক্ষণ লাজুলি নির্বাক শ্রোতা হয়ে সব শুনছিল। অহিনজিতের ভেতরে আস্তে আস্তে ক্ষোভও বাড়ছিল। বিশেষ করে লাজুলির এভাবে চুপ থাকাটা ও কিছুতেই মেনে নিতে পারছিল না। এক সময় লাজুলি ধীর শান্ত গলায় জানায়, আমার পক্ষে আর বিয়ে করাটা সম্ভব নয়। রাগে দুঃখে চিৎকার করে ওঠে অহিনজিৎ। কেন? কেন বলো, কেন?
কি দোষ করেছি আমি? কি কারণে তুমি এরকম করলে? কথাটা বলতে বলতে অহেনজিৎ লাজলির হাতটা চেপে ধরল। লাজলি শক্ত হাতে অহেনজিতের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। ও তখন দু হাতে ওর মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলল, কিভাবে কিভাবে কথাটা তোমাকে বলতাম আমি? আমার সামনে তখন জীবন মৃত্যু একটা প্রশ্নের চিহ্ন মতো ঝুলে রয়েছে। ডাক্তার বসু যখন ফাইনাল ডায়াগনোসিস করলে যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে ঠকাতে পারবো না। তাই নীরবে তোমার জীবন থেকে সরে যেতে চাইলাম। ডাক্তার বসু বললেন ইমিডিয়েটলি অপারেশন দরকার, মুম্বাইয়ে যাওয়ার প্রয়োজন। তখন আমার ভীষণ টাকার প্রয়োজন, আবার চাকরিটাও রাখতে হবে। এমজিকে পুরো ঘটনাটা খুলে বলি। উনি সব ব্যবস্থা করে দিলেন, 3 মাস ছুটির ব্যবস্থাও করে দিলেন। তাই সব কিছু ভেবে এখান থেকে ট্রান্সফার নিলাম। কথাটা বলে ও মেঝেতে বসে পড়ল। অহেনজিতের ধাতস্থ হতে কয়েক মুহূর্ত সময় লাগলো। তারপর দুহাত বাড়িয়ে লাজলিকে টেনে নেয় নিজের দিকে। এত বড় অসুখের কথা কেন আমায় বললে না? আমার সঙ্গে এতদিন মিশে কি তোমার এটাই মনে হলো যে আমি শুধু, আমাদের প্রেমটা কি শুধুই দেহজ? তাহলে সেদিন আমায় ফোন করেছিলে কেন? লাজলি কথাটি বলতে বলতে নীরবে কাঁদতে শুরু করল এবং লাজলি ও অহেনজিৎ দুজন দুজনকে সেই মুহূর্ত থেকে একত্রিত করার সিদ্ধান্ত নিল। লাজলি অহেনজিতের বাইকে সওয়ারি হয়ে দেখতে পায় রাস্তার দুপাশের বিস্তীর্ণ কাশের বন, শুনতে পায় শরতের স্নিগ্ধ বাতাসে ভেসে আসছে মহাসপ্তমীর মহাসঙ্গীত। কল্লোলিনীর সমস্ত কলধ্বনি পিছনে ফেলে ওরা নতুন জীবনের পথ ধরে। গল্প পাঠে আমি ছিলাম মুনমুন। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। খুব শিগগিরই আরও একটি সুন্দর মধুর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ধন্যবাদ।